প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিটে সিবিআই তাদের তদন্তকে এগিয়ে নিতে চাইছে। ছোট কোনো বিষয় যাতে নজর এড়িয়ে না যায়, প্রত্যেকটির সাথে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিবরণের মধ্যে থেকে তাদেরকে সংযুক্ত করতে চাইছে। কারণ আগামীকাল সুপ্রিম শুনানি আছে। এই আরজি কর কাণ্ড নিয়ে, আরজি করের ঘটনা দিয়ে একাধিক তথ্য মানুষের সামনে, আমাদের সামনে আসছে। কিন্তু দেখুন, যেখানে পুলিশ প্রথম অবস্থাতেই সেমিনার রুমটাকে ক্রাইম স্পট বলে চিহ্নিত করেছিল এবং ধৃত সঞ্জয়কে সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে অ্যারেস্ট করিয়ে এটা সংবাদ মাধ্যমের কাছে বলে দেওয়া হয়েছিল যে সঞ্জয় নাকি স্বীকারই করে নিয়েছে যে সেই ধর্ষণ করেছে, সেই খুন করেছে, সুতরাং তাকে যা শাস্তি চায় দিতে পারে। এটা যখন চাওয়ার হয়ে গেল, ঠিক তারপরে যখন প্রথম সুপ্রিম কোর্টের শুনানিতে সিবিআই কিন্তু জানিয়েই দিয়েছিল যে প্রমাণ অনেক লোপাট হয়েছে। তাহলে মেন পশ্চিমবঙ্গ সরকার তথা স্বাস্থ্যমন্ত্রী বলুন, সন্দীপ ঘোষ বলুন, সবার মোটো কিন্তু একটাই ছিল যে জিনিসটাই ঘটেছে না কেন আরজি করে সেই জিনিসটাকে চাপা দেওয়া, ধর্ষকদের বাঁচানো এবং তার পিছনে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো যেন সামনে না আসা যায় বা না আনতে পারে। কারণ প্রথম অবস্থায় যখন পুলিশ সেমিনার রুমে তিলোত্তমার দেহটা পড়েছিল, সেমিনার রুমকে ক্রাইম স্পট করে সেখানে বলেছিল সেমিনার রুমেই তার হত্যা করা হয়েছিল। কিন্তু যখন 3D ম্যাপিং হয়, 3D ম্যাপিং এর ক্ষেত্রে সিবিআই এর ক্ষেত্রে কিন্তু যে তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে যে সেই সেমিনার রুমে তিলোত্তমার কোনো পায়ের ছাপও পাওয়া যায়নি, আর সেই সেমিনার রুমে সঞ্জয়েরও কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, পায়ের ছাপ দু কারণে না পাওয়া যেতে পারে। এক হচ্ছে যে সেই সেমিনার রুমে সকাল থেকে প্রচুর লোক ভিড় করেছিল, যেটা আমরা সবাই দেখেছি ভিডিওতে, যার ফলে তাদের পায়ের ছাপে সেই পূর্বের যে পায়ের ছাপ সেই পায়ের ছাপটা নষ্ট হয়ে যেতে পারে, বা অথবা তিলোত্তমাকে কোথাও মেরে তার বডিটাকে শুধুমাত্র সেখানে রেখে দেওয়া হয়েছে, তাই তিলোত্তমার পায়ের ছাপ সে সেমিনার রুমে পাওয়া যায়নি। কিন্তু সঞ্জয়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই সূত্র থেকে, তখন সিবিআই এদের জিজ্ঞাসাবাদে সঞ্জয় কিন্তু বলেছে যে সে খুনও করেনি, সে ধর্ষণও করেনি। সে যখন গেছিল, গিয়ে দেখেছে তিলোত্তমাকে মৃত অবস্থায় পড়ে আছে। ভয়তে পালাতে যাওয়ার সময় সে বেঞ্চের সাথে ধাক্কা খেয়ে তার ব্লুটুথের যে তারটা আছে সেই তারটা কিন্তু মাটিতে পড়ে যায়। এখন প্রশ্ন পরে সিবিআই তুলেছিল যে যদি কোনো তার নিচে পড়ে যায় পরবর্তী দিন সকালে যখন প্রচুর মানুষ সেখানে ভিড় করে, তাহলে পায়ের সাথে লেগে সেই ব্লুটুথের হেডফোন বা সেই তারটা তো যেদিক এদিক ওদিক চলে যাবে, তাহলে সেটা তিলোত্তমার চাদরের নিচে সুসজ্জিতভাবে থাকে কি করে? তিলোত্তমার চাদরের নিচে সুসজ্জিতভাবে থাকে কি করে? এবং তিলোত্তমার ল্যাপটপ, ফোন সব খুব সুন্দরভাবে একটা জায়গায় রয়েছে। এমনকি যে চশমাটা তিনি পরেছিলেন সেই চশমাটা পরে তিনি শুয়ে আছেন, কারণ কেউ যদি চশমা পরে সে ঘুমানোর সময় কিন্তু চশমাটা খুলে রেখে শোয়। তো এই সব বিষয়গুলো যখন একের পর এক নাড়া দিচ্ছিল এবং সিবিআই তদন্ত এগোনোর সাথে সাথে প্রায় 40 জনের ওপরে মানুষকে তারা জিজ্ঞাসাবাদ করেছে, করে বিভিন্ন সূত্রের সাথে সূত্র জুড়তে চেয়েছে, তাদের বয়ানের সাথে বয়ান জুড়তে চেয়েছে। 10 জনের ওপরের মানুষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। সেই টেস্ট থেকে এবং বিভিন্ন জায়গায় যখন ম্যাপিং করতে করতে শুধু সেমিনার রুমের বাইরে গিয়ে 2-3টে রুমকেও কিন্তু সিবিআই তাদের র্যাডারের মধ্যে এসে সেই সব হলগুলোর 3D ম্যাপিং করে। এবং ম্যাপিং করানোর পরে যখন দেখা গেছে যে তার পাশের রুমে কিন্তু অভয়ের পদের চিহ্ন বা পায়ের চিহ্ন কিন্তু পাওয়া গেছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আরো একাধিক 7-8 জনের পায়ের ছাপও কিন্তু পাওয়া গেছে। দেখুন, যেখানে দাঁড়িয়ে যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছিল, যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছিল, সেখানে প্রত্যেকটা মানুষ সেই জিনিসটাকে যখন তার পোস্টমর্টম রিপোর্টটা সামনে আসে সবাই বুঝতে পেরেছিল সেটা একজনের কাজ নয়, কোনোদিন হতে পারে না। আর সেটাকেই পুলিশ উইলফুল ডেথ, আনন্যাচারাল ডেথ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো সিবিআই যখন আরো একাধিক কক্ষের যখন 3D ম্যাপিং করে, সেখানে দাঁড়িয়ে দেখা গেছে যে অন্য 2টি কক্ষের ম্যাপিং করার সময় সেখানে কিন্তু তিলোত্তমার পায়ের ছাপ সিবিআই পেয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সিবিআই যখন একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করতে করতে তার তদন্ত এগোয়, সেখানে দেখা গেছে তাদের নজরে পড়ে যে অর্থোপেডিকের যে ওটি রুম আছে 8 তলায়, সেটা কিন্তু সিবিআই র্যাডারে রেখে দিয়েছে। কারণ 4 তলা থেকে 8 তলা
4 তলা থেকে 8 তলা এই যে সিঁড়ি আছে, যদি কাউকে কেউ মনে করে যে 8 তলায় মার্ডার করবে কাউকে, করে তাকে 4 তলায় নামিয়ে নিয়ে আসা হবে, তাহলে 8 তলা থেকে 4 তলা নামিয়ে নিয়ে আসতে গেলে হয় সিঁড়ি ব্যবহার করতে হবে, নয় লিফট ব্যবহার করতে হবে। আর সেটা একজনের পক্ষে কোনোদিনই সম্ভব না। সেটা একটা মানুষের পক্ষে কোনোদিনই সেই বডিটাকে ওই 8 তলা থেকে টেনে নিয়ে এসে 4 তলায় নামিয়ে রাখা কোনোদিনই সম্ভব না। কারণ সেমিনার রুম থেকে শুরু করে এমআরডি এবং এদিকে ডায়ালিসিসের যে কানেকশনের যে রুট আছে, সেই রুটের ওপরেও কিন্তু সিবিআই এর ফোকাস আছে। এবং 3D ম্যাপিং কিন্তু সিবিআই সেই সব রুমগুলোকে জুড়ছে, যে কক্ষগুলো, যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর ওপরেও কিন্তু 3D ম্যাপিং করছে। এবং সব থেকে বড় কথা, অর্থোপেডিক রুমে যেতে গিয়ে যে সিঁড়ি আছে, সেই সিঁড়িতে কিন্তু তিলোত্তমার পায়ের ছাপ পাওয়া গেছে। তিলোত্তমার পায়ের ছাপ পাওয়া গেছে, কিন্তু নামিয়ে আনার সময় বা নেমে আসার সময় সেরকম কোনো পায়ের ছাপ কিন্তু পাওয়া যায়নি। তাহলে ধরে নিতে হবে যে পায়ের ছাপে তাকে ওপরে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যদি নিচে কেউ ঘাসটাতে তাকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসে, তাহলে তাতে হয়তো তার পায়ের ছাপ মুছে যেতে পারে। বা সেই তথ্য করতে করতে দেখা গেছে একটা লিফট আছে, যে লিফটে সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায়। যে লিফটটা সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায়, তাহলে সেই লিফট আবার চালু করা হয়েছিল কিনা, যদি চালু করা হয়ে থাকে কারা চালু করেছিল সেই লিফট, আর সেই লিফট চালু করার পিছনে উদ্দেশ্য কি ছিল, এই সমস্ত কিছু সিবিআই এর রেডারে রয়েছে। কারণ কোনো একটা ডেড বডিকে 8 তলা থেকে নিচে নামিয়ে আনতে গেলে হয় সিঁড়ি ইউজ করবে, আর নয় ইউজ করবে লিফট। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস ইউজ করবেই। কিন্তু যে লিফটটা ইউজ করবে সেই লিফটটা বিকেলের পরে বন্ধ হয়ে যায়, যখন পেশেন্ট পার্টিদের দেখা বন্ধ হয়ে যায় সন্ধ্যে 6টার পরে, তখন সেই লিফটটা বন্ধ হয়ে যায়। সুতরাং সেই লিফট থেকে নামার কোনো প্রশ্ন আর থাকে না। কিন্তু তাহলে যদি সেই লিফট থেকে নেমে থাকে, যদি তিলোত্তমার পায়ের ছাপ, নামার পায়ের ছাপ যদি সিঁড়িতে নাই থেকে থাকে, তাহলে দেখা যেতে পারে যে সেই লিফটে নেমেছে কিনা। আর যদি লিফটে নেমে থাকে, তাহলে সেই লিফট বন্ধ হওয়া লিফট খুললো কারা, এ বিষয়ে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন উঠছে। আগামীকালের সুপ্রিম শুনানি আছে, সেই শুনানিতেই দেখা যাবে যে সিবিআই কি রিপোর্ট দেয়, মুখ বন্ধ খামে কি রিপোর্ট দেয়, মুখ খোলা খামে কি রিপোর্ট দেয়, এই সব দিকেই আমাদের নজর থাকবে। তবে বিষয় একটাই, সবার শেষে একটাই কথা বলবো, যে সবাই চায় ধর্ষকের ফাঁসি হোক অবিলম্বে। যারা যারা এই কাজে যুক্ত আছে তাদের সামনে আনা হোক, তাদেরকে গ্রেপ্তার করে জেলে পোড়া হোক। এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা এই অপরাধীদের বাঁচানোর জন্য একাধিকবার চেষ্টা করেছেন, প্রমাণ লোপাট করেছেন, সুপ্রিম কোর্টে 21 জন নাম করা আইনজীবী দাঁড় করিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে, বিচার তাদেরও হোক। সাধারণ মানুষ উই ওয়ান্ট জাস্টিসের সাথে সাথে তাদেরও আগামী দিনে বিচার প্রার্থনা করে রাস্তায় নামুক, এটা আমরা সবসময় বলি।